মা আসি মা, দোয়া করো মা। বাবা, বাবা রে সাবধানে থাকিস বাবা। এই বাবা সরো তো, সরো। ও ভাইজান, কাঁদতেছেন কে? হা বুবু, চোখের পানি মোছো তো, হাসি মুখে পড়াকে বিদায় দাও। ওরা তো চির ঢাকা যেতেছে না, যেতেছে চাকরির জন্য। তাছাড়া আমি তো আছি। ভাই, আমার দুই চোখের মনি রে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওগো দেখে রাখো। আরে কোনো চিন্তা করো না বুবু, ঢাকা পৌঁছানো মাত্র ওকে আশ্রমের ফার্মে চাকরি দিয়ে দিমু। বেতন নেবো কত জানো? 10,000 টাকা। আরে এত টাকা রাখবা কই? তোমাকে আর কোনো দুঃখ থাকবো না। চল সাধু, আরে দেরি হয়ে যেতেছে তো, ঢাকা যেতে না অনেক সময় লাগবো, চল। মা আসি মা, ঢাকায় পৌঁছাইয়া ওই গনিমের ফোনে তোমার ফোন দিব। তাড়াতাড়ি আসি মা, আসি বাবা। দাঁড়ান, আসে তো ঠিক মতো নাকি? বসছি। জঙ্গলের ভিতরে ঢুকে গেল। ও চাচা, আমার গাড়ি এদিকে যেতেছে কেন? আরে এদিক তো ঢাকা না, এদিক তো জঙ্গলে যেতেছে। চুপচাপ বসে থাক, গাড়ি কোন হালে যাবো সেটা আমি বুঝবো, বসে থাক। ফায়ার, ফায়ার। জামাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ট্রেনিং এর কি খবর? ভেরি গুড ম্যাডাম। ওকে, কি এখন কেমন লাগছে? দারুণ লাগছে। ওকে ভালোভাবে ট্রেনিং দাও, ওকে? গাজা বাবুল, জি ম্যাডাম। ওর ট্রেনিং এর কি অবস্থা? খুব ভালো অবস্থা ম্যাডাম। আসলাম খানের কথা অনুযায়ী সময় মাত্র 2 দিন আছে, আর এই 2 দিনের মধ্যে 200 ছেলেকে তৈরি করতে হবে। ইয়েস ম্যাডাম। এই থামা, এসে পড়ছি। নামা নামা নামা, খুন। এসো মুন্সি এসো। কজন এনেছো? 5 জন। ও আচ্ছা। ওদের তাড়াতাড়ি নামে ট্রেনিং শুরু করে দেন। গাজা বাবুল, জি ম্যাডাম। ওদেরকে নামানোর ব্যবস্থা করো। ইয়েস ম্যাডাম। আয় নাম সবাই। ও চাচা, আরে আমাকে এই জায়গা নামাইতেছেন কেন? আসল শুরু করলো, হ্যাঁ? আপনি না কইছিলেন ঢাকায় লয়া আমাকে চাকরি লয়ে আরে দেবেন। স্যার, চাকরি ঢাকায় না, চাকরি করতে হবে তবু আরে এইখানে আসলাম খানের চাকরি। নাম এই, সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করে দেশে লাল বাতি জ্বালানোর চাকরি, বেতন যাস তাই পাবি। দেশে গন্ডগোলের মধ্যে দিয়া আমাদের লিডার আসলাম খান যখন ক্ষমতায় বইব, তখন যা হইবার চাস পারবি। ওই হারাম যেটা বোঝো কি কয় না? না, আমরা দেশের কোনো ক্ষতি করতে পারুম না। অস্ত্র দিয়া মানুষ খুন করে দেশের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে চাই না। তাহলে তোদের মরতে হবে। মরতে হলো মরুম, তাও অস্ত্রবাজি আর বোমাবাজি করে দেশের ক্ষতি করতে পারুম না। 30 লক্ষ শহীদের রক্ত দিয়া যে দেশের জন্ম, ক্ষমতা দখলের লাগা সে দেশের কোনো ক্ষতি আমরা হইতে দেবো না। কি? তাহলে মর বাবুল। এখন বল, তোরা কি ওর মতো জমের বাড়ি টিকিট কাটবি, নাকি আমাদের কথা মতো কাজ করবি? আমরা রাজি, তোমরা যা বলবে আমরা তাই করব। আসলাম খানের হয়ে আমরা কাজ করব। গুড, ভেরি গুড। 4 জন লোকই কমতি ছিল। গাজা বাবুল, এই 4 জনকে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করো। যাও যাও। সবাই মুন্সি, জি ম্যাডাম। আগামীকালের অপারেশনের পর থেকে দেশের মানুষ আসলামের নাম শুনলে আতঙ্কিত হবে, ভয় পাবে, দেশ ছেড়ে ভাগবে। আর তারই মধ্যে ক্ষমতায় বসবে আমার স্বামী আসলাম খান। সন্ত্রাসীরা বোমাবাজি করে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আজ হুমকির মুখে। সাহায্যদাতা দেশগুলো তাদের ফান্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে, অথচ এত জনবল নিয়ে, এতগুলো ডিপার্টমেন্ট নিয়ে আপনারা কিছুই করতে পারছেন না কেন? কি জবাব দেব আমরা জনগণের কাছে? জনগণ নিরাপত্তার জন্য কার কাছে যাবে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার,
এই মুহূর্তে আমার একটা স্পেশাল টিম বোমাবাজদের অ্যারেস্ট করার জন্য ওয়ার্কিং ফিল্ডে আছে স্যার। আমি এসব কিছুই শুনতে চাই না। আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে যারা দেশে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা লুটতে চায় তাদেরকে লক আপে ভরে শাস্তির ব্যবস্থা করতে হবে। ওদের নাম নিশানা এদেশের মাটি থেকে মুছে ফেলতে হবে। আপনি নিশ্চিত থাকুন স্যার, আমি এই কেসটি আমাদের ডিপার্টমেন্টের সৎ সাহসী অফিসার ইন্সপেক্টর সোহেলের হাতে তুলে দিয়েছি। সোহেল যে কেস একবার হাতে নেয় তার শেষ না দেখে ছাড়ে না, ওদেরকেও ছাড়বে না। আমাদের প্রথম আক্রমণ সফল হয়েছে। আমাদের সন্ত্রাস বাহিনী তাদের আক্রমণ চালিয়েছে। এই সরকারকে ব্যর্থ প্রমাণ করেছি আমরা। এবার আমাদের পরের টার্গেট ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই তুই কে? পরিচয় বল, বল। আমার পরিচয় জানতে চাস? যে আসলাম তোদের প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যে আসলামের একটা সন্ত্রাসী আক্রমণে কেঁপে উঠেছে তোদের পুরো প্রশাসন, কেঁপে উঠেছে দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়, সে আসলামের স্ত্রী আমি। নাম আমার পদ্মা। আর তুই আমার চুলে হাত দিয়েছিস? আসলাম এসে তার AK-47 এর গুলিতে তোকে ছিন্ন ভিন্ন করে দেবে। চুপ! দেশের সৈনিক মরতে ভয় পায় না পদ্মা, মরতে ভয় পায় তোর স্বামীর মতো ভীতু কাপুরুষরা। যতদিন পৃথিবীর বুকে তোর স্বামীর মতো বেঈমান দেশদ্রোহী জন্ম নেবে, ততদিন আমার মতো সৈনিকেরা তার মোকাবেলা করবে নিজের জীবন বাজি রেখে। চল! এখনো আসছে না। মিম বাবা, আই এম সরি মিম, আই এম সরি। এই তোমার আসার সময় হলো? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই কান ধরছি, আর এমন হবে না। এখন বলো এখানে কেন? একটা সত্যি কথা জানতে। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। এবার বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে শান্তাকে জীবন সঙ্গী বানাতে চাও? বিশ্বাস করো মিম, শান্ত আমার খালাতো বোন। ওকে আমি এর চেয়ে বেশি কিছু মনে করি না। কিন্তু শান্তা যে তোমাকে ভালোবাসে, এটা তো মিথ্যে নয়। সত্য মিথ্যা জানি না, আমি শুধু একটুকু জানি আমি তোমাকে ভালোবাসি। আর যদি ঘর বাঁধতে হয় তাহলে আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো। সত্যি বলছো সোহেল? হ্যাঁ মিম, তুমি আমার প্রেম, তুমি আমার জীবন, তুমি আমার সব। এই কি করছো? তোমাকে মন ভরে আদর করছি। না না, এখন না। আমার সবকিছু আমি তোমাকে উজাড় করে দেব যেদিন আমাদের দুজনের বাসর হবে, সেদিন। সত্যি? হ্যাঁ জনাব, বাসর ঘরে সব দেব। ভয় পেও না পদ্মা, আমরা বিপদ মুক্ত। তুমি এখন আমার ড্রয়িং রুমে আছো। রাতভর ওরা নিশ্চয়ই তোমাকে অনেক অত্যাচার করেছে। না করেনি? বিয়ে করার সময় তোর গলায় এই সায়নের চেন পরিয়ে দিয়েছিলাম। কথা ছিল পুলিশ আর্মি কেউ তোকে ধরে নিয়ে গেলে এই ক্যাপসুল ব্যবহার করে মরে যাবে। কই
এই ক্যাপ্টর ব্যবহার করিসনি কেন? কেন মরিসনি? কি ভেবেছিস তুই তোকে আমি ভালোবাসি, মহাব্বত করি? আরে তোর মতো বউ তো আমার 64 জেলায় 64 জন আছে। আমার প্রয়োজনে আমি ওদের ব্যবহার করি, আর তুই আমাকে ব্যবহার করে পুলিশের হাত থেকে বাঁচতে চেয়েছিস। নিজের জীবনকে খুব ভালোবাসিস তাই না? নিজের জীবনকে যারা ভালোবাসে আসলামের তাদের প্রয়োজন নেই। এত জোর সিকিউরিটির লোককে কাজ করা দেখিয়ে আসলাম তার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর তোমরা তার কিছুই করতে পারলে না। আসলাম যে এত বড় ধুরন্ধর তা আমরা বুঝতে পারিনি স্যার। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি শুধু আসলামকে চাই। প্রতিটি মুহূর্তে আমাকে উপর মহলে জবাবদিহি করতে হচ্ছে। প্রত্যেকটা মিডিয়া চিৎকার করে আমাদের দোষারোপ করছে। পাবলিককে আমরা কোনো জবাব দিতে পারছি না। কিন্তু স্যার সেই অনুযায়ী আমাদেরকে তো তেমন কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না। আসলামের হাতে হেলিকপ্টার আছে, পুলিশ প্রশাসনের নেই। আসলামের হাতে বোমা আছে, গ্রেনেড আছে, কিন্তু পুলিশের কাছে নেই। আসলামের আক্রমণের মুখে কি করবে পুলিশ? কি করব আমরা? শক্তি দিয়ে না পারলেও বুদ্ধি দিয়ে কৌশলে আসলামকে পরাস্ত করতে হবে, যেভাবেই হোক। আসলামকে তোমার অ্যারেস্ট করতেই হবে। আসলামের গোপন আড্ডাগুলোর খবর তোমাকে বের করতেই হবে। আমার জিহাদি ভাইদের জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। বস, এই শালারা আমাদের জিহাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওরা নাকি এই দেশকে কলঙ্কিত হতে দেবে না। ওরা সন্ত্রাসী ট্রেনিংও নেবে না। শয়তান মানুষকে সব সময় বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে। ওরা নাদান মাসুম বাচ্চা। ওদের আমার হাতে শাহী সাবাক দিলে ওরা আবার জিহাদের জন্য তৈরি হয়ে যাবে। মুজাহিদ, ওদের হালকা সবকের ব্যবস্থা কর, নিয়ে যা। ইয়েস বস। চল। তাওহীদ, ইয়েস বস। এবার সারা দেশে বোমা আতঙ্ক তৈরি করতে কমান্ডিং পয়েন্টে থাকবে তুমি। জি, বস। কিন্তু একটি লোকও মারা যাবে না। কিন্তু বস, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সারা দেশে বোমা ফাটবে অথচ একটি লোকও মারা যাবে না। বোমা ফুটলে দেশে আতঙ্ক সৃষ্টি, আর আতঙ্ক সৃষ্টি হলে দেশের প্রশাসন, পুলিশ, পত্র পত্রিকা ব্যস্ত থাকবে বোমা আতঙ্ক নিয়ে। সবার নজর থাকবে এক জায়গায়। সেই সুযোগে আমি আমার অস্ত্র ব্যবসা, হেরোইনের ব্যবসা আর নারী পাচারের ব্যবসা অবাধে চালিয়ে যেতে পারবো। গড়ে তুলবো কোটি কোটি টাকার পাহাড়। সত্যি স্যার, এই বুদ্ধি আছে বলেই আপনি একজন সামান্য টোকাই থেকে আজ হয়েছেন কোটিপতি আসলাম শেখ। শুধু কোটিপতি নয়, আমি হব এই দেশের সেরা ধনীদের একজন। আর আমার কাজে কেউ যদি বাধা দিতে আসে তাহলে সেও বাঁচবে না। কিন্তু বস, আপনি যাই বলেন, আমার কিন্তু ভয় হয়। কিসের ভয়? এসপি বাদশা এখন পর্যন্ত যার লাশের সন্ধান আমরা পাইনি। আমার বিশ্বাস বাদশা এখনো বেঁচে আছে। তোর কথা যদি সত্যি হয় আর বাদশাকে যদি আমি খুঁজে পাই তাহলে আমি নিজের হাতে দাফন করবো এই বাদশাকে।